ঘুম থেকে ওঠার পর থেকে তাসনুভার মুখ আষাঢ়ের আকাশের মতো থমথমে। আনিস উঠতেই ব্যাপারটা লক্ষ্য করেছে, কিন্তু না দেখার বাহান করে বসে আছে। তাসনুভার মেজাজ মর্জির কোনো ঠিক নেই। তার খুশি হওয়া আর অমাবস্যার চাঁদ দেখা দুটো বিরল ঘটনা। মন খুব ভালো থাকলেও সে হাসে না, যেন হাসলে ট্যাক্স দিতে হবে। আজ অবশ্য চেহারায় বিষণ্ণতা নেই, তবে রাগের একটা কড়া আস্তর পড়ে আছে। আনিস মনে মনে কারণ হাতড়ালো, কিন্তু ঝগড়া করার মতো কোনো লাগসই সূত্র সে খুঁজে পেল না। এই মুহূর্তে আগ বাড়িয়ে কি হয়েছে জিজ্ঞেস করা মানেই বিপদকে দাওয়াত দিয়ে আনা। তখন সে এমন সব কাণ্ড কারখানায় দায় তার ওপর চাপাতে শুরু করবে যা আনি দুঃস্বপ্নেও ভাবেনি। সে চুপচাপ তাসনুভাকে লক্ষ্য করতে লাগলো। না, রাগী অবস্থায় তাসনুভাকে মন্দ লাগে না। রাগী চেহারাও তাকে যথেষ্ট নিষ্পাপ দেখাচ্ছে এই মুহূর্তে। সেটাই আনিসের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একে আসলে রাগ বলা ঠিক হবে না। রাগ আর অভিমানের মাঝে একটা সূক্ষ্ম সুতোর মতো তফাৎ আছে। মেয়েরা যখন খুব কাছের মানুষের ওপর অধিকার নিয়ে মন খারাপ করে, তখন সেটা হয়ে যায় অভিমান। রাগ করা সহজ, কিন্তু কারো ওপর অভিমান করার জন্য তাকে অনেক বেশি ভালোবাসতে হয়। তাসনুভা কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে গেল। মন ভালো থাকলে কিছু একটা বলতো, কিন্তু আজ কিছু বলল না। সাহিদা বেগমের গলা শোনা যাচ্ছে। সকালের নাস্তা তৈরি। আনিসকে এখনই খেয়ে দিয়ে অফিসের জন্য দৌড় দিতে হবে, কিন্তু তার আগে তাসনুভার রহস্যময়ী রাগের উৎসটা বের করা দরকার। সমস্যা হলো আজ সব কিছুতেই বড্ড দেরি হয়ে গেছে। সে বিছানায় বসে মজা পড়ছে। সে সচরাচর খেয়ে দিয়ে একদম শেষ মুহূর্তে মজা পড়ে। আজ নিয়মটা ভেঙে গেছে। তাসনুভা কিছুক্ষণ পর দরজার চৌখাটে এসে দাঁড়ালো। বুকে হাত ভাঁজ করে সে কঠিন দৃষ্টিতে তার মোজা পড়া দেখছে। আনিস একটু অস্বস্তিতে পড়ল। খেয়াল করলো তাসনুভার মেজাজ খারাপ হওয়ার কারণে তার নিজের ভেতরের গোছানো ভাবটা উলটপালট হয়ে গেছে। অথচ সকালবেলা সে একদম টিপটপ থাকে। একটা সুতো এদিক সেদিক হওয়ার জো নেই। অফিস থেকে ফেরার পর সে হয়তো একটু আলুথালু থাকে, কিন্তু যাওয়ার আগে সে অন্য একটা মানুষ। অথচ আজ বের হওয়ার আগেই সে অগোছালো হয়ে পড়েছে। জুনানারা এই নিষ্পাপ রাগী মুখটা তার রুটিনের 12টা বাজিয়ে দিচ্ছে। সে মোজা পড়া থামিয়ে একবার তাসনুভার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে এখন যুদ্ধের আগাম সংকেত। আনিস প্রস্তুতি নিয়ে মনে মনে বলল, যুদ্ধ শুরু হতে যাচ্ছে এবং আমি যথারীতি নিরস্ত্র। যুদ্ধের প্রথম গলাটা দাগলো তাসনুভা। গলাটা বেশ সপ্তমে চড়িয়েছে বলল, আর কতবার ডাকলে আপনার কানে যাবে? আপনি কি এখন কানেও কম শুনছেন? আনিস চমকে মাথা তুলল। মিসেস যে কখন দরজার সামনে থেকে ভেতরে চলে এসেছেন সে টেরই পায়নি। অপরাধীর মতো বলল, যাচ্ছি। কখন? যখন সব বরফ হয়ে যাবে তখন? না, এই তো এখনই। তাসনুভা একটা নিঃশ্বাস ফেলে বলল, আর যেতে হবে না, আমি এখানে নিয়ে আসছি। আনিসা আর বিরক্তি করলো না। মনে মনে সে খুশিই হলো। ডাইনিং টেবিলে বসে সবার সামনে জেরা করা যেত না। এখানে অন্তত কথা বলার জন্য কিছুটা নিরিবিলি সময় পাওয়া যাবে। খানিক বাদে তাসনুভা ট্রে হাতে ঘরে ঢুকলো। তার বুকের ওপর চওড়া করে মেলানো ওড়নার এক কোণা মেঝের ধুলো ছুঁয়ে গড়াগড়ি খাচ্ছে। আনিস আলতো করে ওড়নাটা তুলে তার কাঁধে তুলে দিল। নিচু গলায় জিজ্ঞেস করলো, তুমি কি কোনো কারণে রেগে আছো? তাসনুভা ট্রেটা টেবিলের ওপর সশব্দে নামিয়ে রেখে বলল, না। আনিস একটা স্বস্তির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বাঁচা গেল। তুমিও বসো, একসাথে খাই। তাসনুভা গুমট মুখে বলল, একসাথে খাবো বলেই এখানে এনেছি, একা খাওয়ার শখ আমার নেই। আনিস তখনও বিছানায় বসে। সে নিজের পায়ের দিকে তাকিয়ে এক মুহূর্ত ভাবল, আজ আর মোজা পড়া হবে না। নিয়ম যখন একবার ভেঙে গেছে তবে পুরোটা ভাঙাই ভালো। সে ধীরে ধীরে মোজা জোড়া খুলে ফেলল। তাসনুভা আর চোখে সেটা দেখল, কিন্তু কিছু বলল না। শুধু ঠান্ডা গলায় নির্দেশ দিল, খাওয়া শুরু করার আগে হাতটা স্যানিটাইজ করে নিন। হাত না ধুয়ে আবার খেতে বসবেন না। আনিস বাধ্য ছেলের মতো হাত ধুয়ে এলো। ছোট টেবিলটায় তারা মুখোমুখি বসলো। দুজনের মাঝখানে ধোঁয়া ওঠা চায়ের কাপ, লাল আটার পাউরুটি, ফ্রুট জেলি, সেদ্ধ ডিম আর কলা। তাসনুভা সাধারণত সকালে খুব অল্প স্বাস্থ্যকর খাবারই খায়, তবে আজ ঘরোয়া আয়োজনে যা আছে তারা তাই নিয়ে বসেছে। কোনো বাড়তি আড়ম্বর নেই। তাসনুভা পাউরুটিতে জেলি মাখাতে মাখাতে একবার আনিসের দিকে তাকালো। আলতো করে পাউরুটিটা আনিসের দিকে বাড়িয়ে দিল। আনিস পাউরুটিটা নিল। জেলি মাখানো পাউরুটি দেখতে বেশ সুন্দর।
অনেকটা শরতের মেঘের ওপর সূর্যাস্তের রঙের মতো। কিন্তু আনিসের মাথায় এখন মেঘ বৃষ্টির চিন্তা। আজ আকাশের অবস্থা ভালো না। সে পাউরুটিতে একটা কামড় দিয়ে নরম গলায় বলল, রাগের কারণটা যদি দয়া করে একটু জানাতে, তাহলে আমার অফিস যাত্রাটা বেশ নিঝঞ্ঝাট হতো। মনটা খচখচ করছে। তাসনুভা চায়ের কাপে চুমুক দিল। ধোঁয়া ওঠা চায়ের আড়ালে তার মুখটা খানিকের জন্য অস্পষ্ট হয়ে রইল। তারপর সে নিস্পৃহ গলায় বলল, রাগ করার জন্য কি সবসময় কারণ লাগে? কারণ ছাড়া কি রাগ করা যায় না? আনিস একটু থতমত খেলো। এই ধরনের তর্কে জেতা অসম্ভব। তাই সে শান্ত স্বরে বলল, অবশ্যই যায়, তবে কারণটা জানা থাকলে সমাধান খোঁজা সহজ হয়। তাসনুভা এবার তার সেই বড় বড় চোখ তুলে তার দিকে তাকালো। সব কিছুর সমাধান হওয়ার দরকার নেই, কিছু জিনিস অমীমাংসিত থাকাই ভালো। এই কথা আপনিই বলেন। আনিস পাউরুটির টুকরোটা মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, তুমি আমাকে দুশ্চিন্তায় ফেলে যে আনন্দটা পাও, সেটা দিয়ে তোমার কি হয়? এই যে আমি এখন অফিসে যাব, সারাক্ষণ মাথার ভেতর তোমার এই মুখ ভার ঘুরে বেড়াবে। কলম ধরতে গেলে মনে হবে কোথায় একটা ভুল করে ফেলেছি, ফাইল খুললে মনে হবে ফাইলে ভুল আছে। এই অস্বস্তিটা দিয়ে তোমার লাভটা কি? তাসনুভা চায়ের কাপ নামিয়ে রাখলো। চোখের কোণে একটা চিকচিকে আলো দেখা দিল। খুব শান্ত গলায় বলল, মাঝে মাঝে দুশ্চিন্তা হওয়া স্বাস্থ্যের জন্য ভালো, এতে হার্ট সচল থাকে। আনিস দীর্ঘশ্বাস ফেলল। আমার হার্ট এমনিতেই সচল, তোমার এই অজানা রাগের চোটে সেটা এখন রীতিমতো দৌড়াচ্ছে। তাসনুভা এবার একটু নড়ে চড়ে বসলো। একটা ডিম আনিসের প্লেটে তুলে দিয়ে বলল, বেশি কথা না বলে ডিমটা খান। সেটা খাবো, কিন্তু কেন রেগে আছো সেটা বলে দাও। বলে দিলে কি হবে? হতে তো অনেক কিছুই পারে, আমি শুনতে চাই। আনিস ডিমটা মুখে দিয়ে তার দিকে চেয়ে রইল। তাসনুভা ভুরু নাচালো, হাত ঘুরিয়ে বলল, অমনি কথা বন্ধ। আনিস পানির গ্লাস টেনে নিল, গলা ভিজিয়ে বলল, আচ্ছা, অফিস থেকে এসে বাকি কথা হবে। যেহেতু বলতে চাচ্ছ না, আমি জোরাজোরি করব না। আনিস দ্রুত হাতে খাওয়া দাওয়া শেষ করে চেয়ার ছাড়ল। ঘড়ির কাঁটা এখন তাকে তাড়া দিচ্ছে, কিন্তু মনের ভেতরের কৌতূহলটা তখনও থিতু হয়নি। অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে সে আচমকা তাসনুভার পেছনে গিয়ে দাঁড়ালো। নিচু হয়ে ওর কাঁধের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রাগটাকে একটু ছুটি তো দিতে পারো, বেচারা আর কত খাটুনি খাটবে। তাসনুভা আস্তে করে বলল, ওকে। মাথা দিয়ে তার মাথার একটা টোকা দিয়ে আনিস বলল, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আনিস বেরিয়ে গেল। তাসনুভা দ্রুত পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তার রাগের কারণটা ছিল, কাল রাতে সে খেয়াল করেছে আনিসুজ্জামান তার বিজনেস পেজটাতে এখনও ফলো দেয়নি। এই সামান্য অবহেলার জন্য তার অভিমান আকাশ ছুঁয়েছে। যদিও আনিসুজ্জামান তার সেই সূক্ষ্ম অভিমান বিন্দুমাত্র আঁচ করতে পেরেছে কিনা তা নিয়ে তার বিস্তর সন্দেহ। মন খারাপ নিয়ে ভাবতে ভাবতে অজানা এক কৌতূহলে সে মোবাইল হাতে নিয়ে আনিসুজ্জামানের আইডিতে ঢুকলো। আর ঢুকেই তার বুকটা ধক করে উঠল। আনিসুজ্জামান তার পেজটা শেয়ার করে লিখেছে, এটা আমার বইয়ের পেজ, ভাই বন্ধুরা সবাই ফলো দিয়েন। তাজদার সিদ্দিকী কমেন্ট করেছে, তোর যে বউ আছে এটা তো জানতাম না ভাই। অনেক হাহা রিয়েক্ট করেছে সেই মন্তব্যে। তৌসিফ কমেন্ট করেছে, বোঝা যাচ্ছে এই পোস্টের পেছনে পাশের বসার ভাবির অনেক চোখের পানি আছে। শাওন কমেন্ট করেছে, নির্ঘাত কোনো বিশাল ঝগড়া হয়েছে, আর সেই ড্যামেজ কন্ট্রোল করতে আনিস সাহেবের এই আকুতি। ভাই আমার বেঁচে থাক। তাসনুভা ঠোঁট কামড়ে হেসে ফেলল। ঠিক তখনই নিচে তাকিয়ে দেখল আনিস বাইক স্টার্ট দিচ্ছে। তার হাসি মুখ দেখে সে কপাল কুঁচকে চেয়ে আছে, কিছুটা বিচলিত, কিছুটা বিভ্রান্ত হয়ে। তার মানে রাগের কারণ ওটা ছিল সত্যি। এই মেয়েটা পারে বটে। তাসনুভা তাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জায় পড়ে গেল। নিজের এই ছেলে মানুষই ধরা পড়ে যাওয়ায় সে অপ্রস্তুত। বারান্দার গ্রিল ঘেঁষে থাকা টব থেকে একটা ফুল ছিঁড়ে সে নিচের দিকে ছুঁড়ে মারল। তারপর এক ছুটে ঘরের ভেতর চলে গেল। ফুলটা টুপ করে গিয়ে পড়ল আনিসের হেলমেটের কাছে। আনিস বাইক থামিয়ে ফুলটা হাতে নিল, ছুঁড়ে দিল, কিন্তু ফুল তো দিল। তাজদার সিদ্দিকী গম্ভীর গলায় বলল, না, সম্ভব না, এখানে একটা বিয়ে আমাকে করতেই হবে। প্র্যাকটিক্যাল চিন্তা করে দেখলাম একটা মাত্র বউ নিয়ে সুখী হওয়া অসম্ভব ব্যাপার। বিজ্ঞানের সূত্র মতে ইম্পসিবল। জীবনে বৈচিত্র্য দরকার। ওপাশ থেকে বিন্দুমাত্র বিচলিত না হয়ে
ঝরঝরে গলায় জবাব এলো, বিয়ে যখন করবেনি তখন কিছু জরুরি আলাপ সেরে ফেলি। বাংলাদেশ থেকে কি আমি বেনারসি পাঠিয়ে দেব? দাদুর দেওয়া গয়নাগুলো কিন্তু আলমারিতে তোলা আছে, বেশ পুরনো গয়না, খাঁটি সোনা ওতে। ওগুলো পাঠিয়ে দিচ্ছি, নতুন করে সোনাদানা কেনার কোনো দরকার নেই। হাদিস শরীফে আছে, বিয়েতে যত কম খরচ বরকত তত বেশি। কি বলেন? আপনার দ্বিতীয় বইয়ের জন্য দোয়া রইল। তাজদার কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রাগটা ফেটে বের হবার কথা, কিন্তু অদ্ভুত কারণে তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। মানুষের রাগ কি বাষ্পীভূত হয়ে মেঘ হতে পারে? না, এরকম একটা বেইমান বউ ঘরে ঘরে থাকা দরকার। সে কেন একা একা এই আগুনে পুড়ে খাক হবে? সবার পোড়া উচিত। এমন আনন্দময় মড়ক সারা দেশে ছড়িয়ে পড়া প্রয়োজন, ভীষণ প্রয়োজন। সাইনা বুকের নিচে বালিশ রেখে বিছানায় শুয়ে পা নাড়তে নাড়তে বলল, আমার সতীনকে আমি কি কি দেব তার লিস্ট আমি তৈরি করে দুপুরের মধ্যে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কথা দিচ্ছি আমি খুব ভালো একজন সতীন হব। তাজদার রেগে বলল, তুই ওইটাই পারবি। আম্মা আমাকে একটা বেয়াদবের সাথে বিয়ে দিয়েছে, তুই আমাকে আর ফোন দিবি না বেইমান। সাইনা হেসে হেসে বলল, সতীন আসার পর দেব না, সতীন আসার আগে তো দিতেই পারি। না দিবি না? দেব। সতীন আর একবার সতীন সতীন করলে দেশে এসে তোর গলা টিপে ধরবো। সাইনা হেসে উঠল আরও জোরে। ভাদ্র মাসে কুকুর পাগল হয়, শ্রাবণ মাসে কি মহিষও পাগল হয় নাকি? এই বেইমান, মহিষটাকে বলছো? মহিষকেই। না না, যে গাপুস গুপুস করে মহিষের মাংস খায় গপ গপ করে। হা হা, তোমার মনে এত ফুর্তি কিসের? আমি তো দেশে নেই, বলবো তো বলবি না? তুই তোকারি কেন করছেন তাজদার সাহেব? তোকে ভালো কথা বললেই তুই শুনিস? তুইও তো শুনিস না। তাজদার চুপ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে গেছে। সাইনা বলল, আমি ঠিক করেছি যে আমাকে তুই তোকারি করবে, আমিও তাকে তুই তোকারি করব। বাজে কথা বাদ দিলাম, মনে এত ফুর্তি কেন বলি? তাজদার সিদ্দিকে আর কিছু বলল না। গোয়ারটাকে সর্বোচ্চ রাগিয়ে দেওয়ার মিশনে নেমেছে সাইনা। বলল, আজ বহুদিন পর মেসেঞ্জারে গেলাম, একজন মেসেজ দিল, ভাবি আপনার স্বামী কি বিদেশে? আপনি কি একাকিত্ব বোধ করছেন একা একা সময় না কাটলে? সাথে সাথে ওপাশটা গর্জে উঠল, থামো, ওই আইডির লিঙ্ক দাও। পুরোটা শুনুন। না, শুনতে চাই না। আরে শুনুন। আমাকে বলল, তুই বেইমান, লিঙ্ক দিবি কি না? সাইনা গজগজ করে বলল, আজ তো একটা বেয়াদব গোয়ারের সাথে আমার মতো ভোলা ভালা মেয়ের বিয়ে দিয়েছে সবাই মিলে, জীবনেও কাউকে মাপ দেব না আমি। তাজদার ফোন কেটে দিয়েছে, মেসেজ দিয়েছে, লিঙ্ক কোথায়? হোয়াই ইজ লিঙ্ক? সাইনা পেট চেপে ধরে উচ্চস্বরে হাসছে, চোখে পানি চলে এসেছে হাসতে হাসতে। লিঙ্ক বলেছি, সাবধানে টাইপ করা উচিত। হা হা, আর মাত্র 6 মাস, তুই আয় আমার কাছে, তারপর তোর কি অবস্থা করি দেখ। ডিম দেবেন, আমি ছানা ফোটাবো, এই আর কি। আর কোনো রিপ্লাই এলো না। সাইনা বিছানায় শুয়ে হাসছে। তাজনা তার মাকে অবাক চোখে দেখছে, মা এভাবে হাসছে কেন? ঘন্টা দুয়েক পর হুট করে মেসেজ এলো, ওই ভেড়ার আইডি খেয়ে দিয়েছি। একাকিত্বের পিরিতি আর কার কার সাথে চলে সেটা দেখার জন্য তোর আইডিও আপাতত আমার হাতে। বেস্ট অফ লাক, সি ইউ ইন লন্ডন। বাকি হিসেব তখন সশরীরে বসে হবে। সাইনা হতচকিত, বিস্ময় আহত। পাশের বাসার এইসব বেয়াদবকে বিয়ে করে ভাগ্যিস ইজ্জত সম্মান বাঁচিয়েছে সে, নইলে একে বিয়ে করতো কে? ভাইয়ে 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 ব্যাংলাপ দিয়ে তৌসিফের সামনে এসে পড়ল তিতলি। হাঁপাতে হাঁপাতে বলল, তুমি গান গাইবে আর আমি দুলে দুলে নাচব। শাওন ভাই ভিডিও করবে, আমি এখনই শাওন ভাইকে ডাকছি, ভাবিদেরকেও ডাকছি। তৌসিফ গিটারটা তার হাত থেকে নিয়ে বলল, কিন্তু আমি তো গান জানি না। তিতলি বলল, জানি, কিন্তু সবাই না থাকলে তখন ভালোই জানো। এখন কেউ নেই, সবাই আসার আগে একটা গান করো। কোন গানটা? মন বোঝে না। তৌসিফ হতাশ হয়ে বলল, মনে পড়ছে না পুরোটা। তিতলি তার মাথায় গুঁতা দিয়ে বলল, যেটা মনে পড়ে সেটা গা না ভাই। আচ্ছা, রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবো, মেলায় যাব রিস্কা চড়ে, বসবি পাশে তুই বন্দি আছে হাজার আশা বুকের মাঝে, দেখ একটু চিনে নিলেই হব দুজন মিলে এক। তবু স্বপ্নেরা মুখ তোলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। তিতলি ধেই ধেই করে আপন মনে নেচে যাচ্ছিল। তখনই শাওন ধপাস করে ছাদের দরজা ঠেলে ঢুকলো, কপালে 3টি ভাঁজ। সে মাথায় হাত দিয়ে আকাশ পাতাল কাঁপিয়ে বলে উঠল, সর্বনাশ, মহা সর্বনাশ। তৌসিফ আরাম কেদারায় আধশোয়া হয়ে গান গাইছিল।
ধরফড়িয়ে উঠে বলল, কি হলো? তাজ ভাই কি স্টোরি দিয়েছে একবার দেখ। এই ভর সন্ধ্যায় এত বিরহ কিসের? তৌসিফ অনিচ্ছা সত্ত্বেও মোবাইলটা হাতে নিল। স্ক্রিনে ফুটে উঠল নীলচে পাহাড়ের চূড়ায় একা একা দাঁড়িয়ে আছে তাজদার সিদ্দিকী, দৃষ্টি দিগন্তের ওপারে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? তৌসিফ আর শাওন গভীর মনোযোগ দিয়ে স্টোরিটা দেখছে। তখনই হাসতে হাসতে উদয় হলো শাইনা। তার কোলে তাজনা, মা মেয়ের হাসির দমকে সবাই চমকে তাকালো। শাওন আর তৌসিফ একে অপরের দিকে তাকালো। তাদের আর বুঝতে বাকি রইল না তাজদার সিদ্দিকী বিলেতে বসে কেন অমন বিচিত্র নাটকের মঞ্চ সাজিয়েছেন। এই গান কার জন্য, আর এই বিচার কার কাছে চাওয়া হচ্ছে, সেটা দিবালোকের মতো পরিষ্কার। দুইটা মানুষ মাইলের পর মাইল দূরে থেকেও কিভাবে এত ঝগড়া করতে পারে সেটা তারা বুঝতে পারছে না। আনোয়ারা বেগম নাতির সাথে কথা বলতে বসেছেন। পুত্রবধূ রওশনারা তার নাতি বউকে বাড়ি নিয়ে আসার পর তিনি বেশ খোশ মেজাজে আছেন। ভিডিও কলে তাজদার সিদ্দিকী কিছু একটা চিবোচ্ছে, পাশাপাশি নিজের কাজও করে যাচ্ছে। তিনি বললেন, দাদু ভাই, দূরে থাকলে শুনেছি মহব্বত বাড়ে, তোমাদের কি কমছে নাকি? শুনলাম দুজন আবারও ঝগড়া করেছ। বেইমানটা এইসব বলেছে না, কিন্তু ঝগড়া কি নিয়ে? আর বেইমান আবার কেমন ডাক? তাজদার গুমোট চেহারায় বলল, ওকে জিজ্ঞেস করো এত রাগ কেন? এমনি এমনি আবার কি? দূরে থেকে এত ঝগড়া করতে আছে বুঝি? পাশে সাইনা চুপটি করে বসে আছে। ক্যামেরা তার দিকে ঘুরলে সে তাজদারকে জিহ্বা বের করে দেখাচ্ছে। তাজদার বলল, দূরে আছি বলেই তো ঝগড়া করছি, কাছে এলে করবে না বলছো? তাজদার বিরক্ত, মহাবিরক্ত। ওটা আবার বলে দিতে হয়? দূরে থাকলেই ঝগড়া হয়, আর কাছে এলে শুধু ভালোবাসা বাসি হয়। ননসেন্স, কেউ বোঝে না সেটা, তার গাধিটাও না।